সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান অন্যদৃষ্টিতে। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে এই সময়ে রাজনীতি বা অন্যান্য বিষয়ও আমরা আলোচনার মধ্যে রাখি। আজকে একটু আমরা দুটি প্রধান আলোচনার বিষয় রাজনীতিতে এই মুহূর্তে, একটি হচ্ছে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ, পাশাপাশি আমরা আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিএনপির কাছ থেকে আমরা যে নির্বাচনকালীন সরকার যে রূপরেখার অপেক্ষায় আছে, পুরো দেশের মানুষ যে তারা বলছেন তারা রূপরেখা দেবেন। এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডন থেকে ফেরার পরেই সেই রূপরেখাটা দিবেন বলে শুনছি। এখন এই সব নিয়েই আমরা একটু আলোচনা করব। আমার কাছে দুজন অতিথি আমার আজকে এই অনুষ্ঠানে। আমার পাশে মোহাম্মদ জমির, তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য আছেন। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। একটু জনাব জয়নাল আবেদিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রথমত রোড ম্যাপ নিয়ে কতগুলো বক্তব্য এসছে বিএনপির পক্ষ থেকে। আমরা বিশেষ করে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, তিনি বলছেন যে এই রোড ম্যাপে মধ্য দিয়ে বিরোধী দলকে কোণঠাসা করার জন্য, নির্বাচন থেকে বাইরে রাখার জন্য করা হচ্ছে, এটা এক ধরনের মন্তব্য। পাশাপাশি বলছেন রোডই নাই, আবার ম্যাপ কই, ম্যাপ কি করে হয়? তো আপনার একটু মন্তব্য চাই প্রথমে এই বিষয়টাতে। প্রথমেই আমাকে দিয়ে শুরু করলেন। আমি ভাবছিলাম আমার বড় ভাই জমি ভাই অনেক জ্ঞানী এই ব্যাপারে, সব কিছুর জ্ঞান আমার চাইতে অনেক বেশি আর কি, বয়সও বেশি, অভিজ্ঞতাও বেশি। তো আপনি আমাকে দিয়ে যখন শুরু করলেন, হ্যাঁ রোড তো আমরা চাই যে বিরোধী দল রোডঘাট তো যেভাবে ভাঙাচুরা, রোডঘাট যেভাবে ভাঙাচুরা, উন্নয়নের এত রোডঘাট এত সুন্দর আছে যে এখন আগে যেখানে যেতে লাগতো কোথাও 1 ঘন্টা, সেটা লাগে 5 ঘন্টা, এরকম অবস্থা। কিন্তু নির্বাচন কমিশনের রোড ম্যাপের মতো এত ভাঙাচোরা না। এই রোড ম্যাপটা এটা একটা নতুন আবিষ্কার শুনলাম আর কি। এর আগে কিন্তু এই রোডের কথা কখনো শুনিনি। শুনেছেন আপনি? আমি তো শুনি নাই। যে আগে অনেকগুলো নির্বাচন কমিশন গেছে, তারা নির্বাচনের একটা নীতি নির্ধারণ করেছে, কিন্তু এই বছর শুনলাম একটা রোড ম্যাপ আর কি। সেই জন্যেই এখন আমাদের মহাসচিব বলেছেন যে রোডেই নাই, আবার ম্যাপ কিসের, মানে তো এখন বিষয়টি হচ্ছে নির্বাচন। আবার আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে রোড করতে হলে আগে ম্যাপ বানাতে হয়। না, এখন সেটা ঠিক আছে। এখন আমাদের বিষয়টি হচ্ছে নির্বাচন, আগামী নির্বাচন। এই নির্বাচনটাকে দেশের মানুষ এবং একেবারে নিম্ন পর্যায়ে নিচের স্তরের মানুষেরাও, মানে নিচের স্তর বলতে বুঝাচ্ছি যে তৃণমূল আর কি, তৃণমূল পর্যায়ের মানুষরাও কিন্তু এখন আগে নির্বাচনের এই রোড ম্যাপ ইত্যাদি ইত্যাদি নিয়ে আগে কনসার্ন ছিল না। এই 2014 সালের নির্বাচনের পরে মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে যে আর কি জীবনে কোনোদিন ভোট আমাদের কপালে জুটবে কিনা, আমরা আর ভোট দিতে পারবো কিনা, এরকম একটা অবস্থার মধ্যে মানুষের। এই আমি গতকালকেই আসলাম একেবারে তৃণমূল অবস্থার থেকে। আমি গিয়েছিলাম একেবারে বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল, আমার কনস্টিটুয়েন্সির সেই একেবারে চর এলাকার মধ্যে আর কি। তো সেখানে মানুষেরও একই কথা যে আপনি যে আমাদের সদস্য বানাচ্ছেন, এই করছেন, আসলে কি আমরা সামনের দিকে ভোট দিতে পারবো কিনা, না ওই রকম অবস্থা হয়ে যাবে আর কি। তো যাই হোক, সংশয় আছে, এই সংশয়টা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। এই জন্যই বলা হয় যে রোডেই নাই, আবার ম্যাপ কিসের আর কি। এই সংক্ষেপে কথাটা হচ্ছে এটা আর কি। আচ্ছা, এটা একটু শুনে আসি। বিএনপির মধ্যে সংশয় আছে, কিন্তু ফ্লাইওভার থাকতে পারে, আবার নেই কিন্তু ফ্লাইওভার থাকতে পারে না। এখন ফ্লাইওভার আবার মানে আগে তো রড টড দিয়ে বানাইতো, এখন বাঁশ দিয়ে রডের কাজ সারা হচ্ছে। খাম্বা আগে বানানো হয়েছিল, কোন খাম্বার জন্য কোন লাইন যেত না, কিন্তু খাম্বা লাগানো, ওইটার থেকে এখন আবার শিক্ষা নিয়েছে। ওই শিক্ষা সবাই ওই পুরনো কথা না। হয়তো আমি বলি সেটা হচ্ছে না, ওনাকে আমার পাশে রেখেছো, আমি সত্যি আনন্দিত। কেন? I have a lot of respect for him. না, থ্যাংক ইউ। lot of respect for him. আমার বেশি। কিন্তু আমি 3-4টে জিনিস যেটা আমি আগে বলেছি এবং আগে লিখেছি কদিন আগে, সেটা হচ্ছে আমাকে একজন জিজ্ঞেস করলো যে এরকম বাংলাদেশের ব্যাপারে অনেক রকমের উক্তি হচ্ছে যে আমরা মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে এবং সন্ত্রাসের ব্যাপারে যতটা আমরা এগিয়েছি ততটা নাকি
বহির্বিশ্বে সেটাকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হচ্ছে না। তারপরে বলা হলো, এক দল বলল যেরকম আমাদের এখানে যে নির্বাচন প্রক্রিয়া সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে, যে সেটা নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন কল্পে কিভাবে হবে, এবং রাস্তা যদি না থাকে তাহলে পানি হলে তাহলে নালা দিয়ে যাওয়া যায়, কিন্তু পানি নেই রাস্তার মধ্যে, পানির মধ্যে ওখানে সব অসুবিধা আছে। কিন্তু আমার কথা হচ্ছে শ্যামল, সেটা অন্য, সেটা হচ্ছে আমি তোমাকে বলি, এই যে আমাদের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এটাই সবাই চায়। কিন্তু উনি বলছেন যে জনগণের মধ্যে সংশয় আছে, আদৌ তারা ভোট দিতে পারবে কি না, সংশয় থাকাটা আমার মনে হয় এটা ঠিক নয়। কেন আমি আবার জাস্ট রিডিং, আর এখানে বদিউল আলম মজুমদারের একটা আর্টিকেল প্রথম আলোতে 20 জুলাই আর্টিকেলটা আমি পড়ছি, আমাকে পাঠিয়েছি আজকে সন্ধ্যেবেলা। তুমি যখন বললে আসবে তখন আমি বললাম একটা কোনো, বললে স্যার এটা কেটে পাঠাচ্ছি। তো উনি অনেক কটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন। উনি রেফারেন্স করছেন 118 অনুচ্ছেদ, সংবিধানের 119 অনুচ্ছেদ, এবং তারপরে বলা হচ্ছে যে কি কি জিনিস 119 অনুচ্ছেদে কি কি জিনিস এক্সপেকটেশনস কি। তো সেখানে আমি বলবো, এই যে আমি কদিন আগে ওই যে 7টা পয়েন্ট ঘোষণা করলেন আমাদের প্রধান ইলেকশন কমিশনার, তিনি বললেন যে আইনি কাঠামোগুলো পর্যালোচনা ও সংস্কার, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়টা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া সহজ ও যুগোপযোগী করতে সবার পরামর্শ গ্রহণ। আর এই পরামর্শ গ্রহণের মধ্যে আসছে আলোচনা হবে, বিবেচনা হবে সুশীল সমাজের সঙ্গে, শুরু হবে সুশীল রাজনৈতিক দলের সঙ্গে, তারপরে যারা আছেন গণমাধ্যম কর্মী তাদের সঙ্গে আলোচনা হবে, এবং অনেকের সাথে আলোচনা হবে। তারা বলেছে যে আমরা কোনো আলোচনার ব্যাপারে, বিবেচনার ব্যাপারে কোনো রকমের করবো না। তারপরে বলা হচ্ছে যে সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যে আরবান এরিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু ইট হ্যাজ গ্রোন কমপ্লিটলি টোটালি একটা অ্যাবসার্ড সিচুয়েশন হয়ে যাচ্ছে। এবং আজকে জাইকার তত্ত্বে বলেছে যে আর 7 বছর পরে কি 8 বছর পরে ঢাকা শহরের জনসংখ্যা হয়তো 3.5 কোটিতে দাঁড়াবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে তারা কথাবার্তা বলছে কি করে এই জনসংখ্যা এত থাকলে কি করে এক্সপ্যান্ড করে নেবে। ইফতেখারুজ্জামান যে আমাদের টিআইবি, তাকে এই ব্যাপারে তারা আলোচনা করছিল আর কি। চতুর্থ হচ্ছে নির্ভুল ভোটের তালিকা প্রণয়ন ও সরবরাহ, তো এইটাও কিন্তু 119-এর মধ্যেই পড়ে। তারপর হচ্ছে বিধি অনুসারে ভোট কেন্দ্র স্থাপন। ষষ্ঠ হচ্ছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। কেন আমাদের এখানে দেখতে পাচ্ছি যেটা, কিন্তু এই কাজগুলো কি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করে করা যেত না? না, কিন্তু ওইটাই হবে, কেন জোটের রাজনীতি বনাম ভোটের রাজনীতি হচ্ছে এখন। আমি একটা পয়েন্টে নোট করলাম, জোটের রাজনীতি ভার্সেস ভোটের রাজনীতি। না, এই জিনিসটা আলোচনা করেই তো হবে। এগুলো ওরা বলছে এই 7টা জিনিসে তারা আলোচনা করে। সপ্তমটা হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা এবং সুষ্ঠু নির্বাচনে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ। এখানে ওনার এটা, আমি আপনার কাছে একটু ফিরছি, একজন লোক আপনার একটু সংযোগ আছে, প্রশ্নটা নিয়ে ফিরছি। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি আজকে অন্য দৃষ্টি এই অনুষ্ঠানে টকশোয় প্রশ্ন করতে যাচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্যামল দত্ত স্যারকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অনুষ্ঠান করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে জমিরুদ্দিন স্যারের কাছে। জমিরুদ্দিন স্যারের কাছে আমার প্রশ্ন, জমির, ওনার নাম মোহাম্মদ জমির। হ্যাঁ, সংবিধান তো জনগণের জন্য। হ্যাঁ হ্যাঁ, সংবিধান জনগণের জন্য, যে সংবিধান 16 বার সংশোধনী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে জনগণের স্বার্থে এই সংবিধান সংশোধনী করে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক জনপ্রিয়তা, যেমন ফ্লাইওভার উপরে আছে, নিচে খুব সমস্যা, সেই ক্ষেত্রে এই সমস্যা যাতে নিচেও না থাকে উপরেও না থাকে, সেই ক্ষেত্রে এই জনগণের সাথে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে একটা সুষ্ঠু আবার নির্বাচন দেবে কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার কাছে আমি যাচ্ছি। সেটা এখন কথা হচ্ছে এই 7টা যে দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার, কদিন আগে যখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এসেছিলেন এখানে, বঙ্গভবনে একটা আমন্ত্রণ ছিল, সেখানে আমি ছিলাম, উনিও ছিলেন, আমার সাথে অনেকক্ষণ কথা হলো। যে উনি যেটা বললেন তখন, এটা এই প্রক্রিয়াটা কিভাবে হবে 7টা, এটা বলার আগের দিন উনি বললেন ওই দন্তেশ্বর ব্যাপার, যেটা আমি যেটা পছন্দ করি, বলছেন যে সবার জন্য সমান, আমি লিখলাম সেটা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে আলাপ করা,
এবং আমি বললাম কেন এই সিদ্ধান্তটা, বললো এই কারণে যে যেটা সরকারি কিংবা বেসরকারি যাই হোক না কেন তাদের একটা দিক নির্দেশনা থাকে, এক্সপেকটেশনস থাকে, কিন্তু এনাদের কাছ থেকে আমরা সরাসরি শুনতে চাই, তারপরে রাজনৈতিক দলরা আমাদেরকে বলবে যে তারা কোন জায়গায় মনে করে চ্যালেঞ্জেস কি আছে না আছে। আচ্ছা, প্রশ্নগত প্রশ্নটা যদি একটু অ্যাড্রেস করতে চান যে না, তো সেইটা প্রধানমন্ত্রী পদত্যাগ করে না, এরকম একটা জিনিস করতে পারে কিনা? না, প্রধানমন্ত্রী পদত্যাগ না, কথা হচ্ছে যে বর্তমান সংবিধান যেটা আছে, আমাদের মনে রাখতে হবে শ্যামল, এই যে 2008 সালের শেষে নির্বাচন হয়েছিল, এটা তত্ত্বাবধায়ক সরকার তার অনুযায়ী হয়েছিল, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারটা উনি হচ্ছেন বিজ্ঞ ব্যক্তি, আইনজ্ঞ, উনি নিশ্চয় জানেন যে অনেক সমালোচনা হয়েছিল যখন বয়সটা বাড়ানো হলো, জজের রিটায়ারমেন্ট এজ 65 থেকে 67, এবং করা হয়েছিল সবার ধারণা একজন ব্যক্তিকে প্রধান। কিন্তু সেখান থেকে তো আমরা বেরিয়ে এসেছি না, ওই যে জিনিসটা, প্রক্রিয়াটা একটা সংশয় সৃষ্টি করার প্রক্রিয়া, সেইটার মাধ্যমে তো 2008-9 সালে নির্বাচনটা হয়নি, সবাই মিলে নির্বাচনটা করেছে। 2014 সালের নির্বাচন যেটা হলো সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, বলা হচ্ছে নির্বাচনে তো 153টা সিট 54টা সিট আগেই পেয়ে গেছেন, তো নির্বাচনটা হলো কোথায়? আপনাদের সংখ্যাগরিষ্ঠতা আগেই হয়ে গেছে। আমার মনে আছে ব্রিগেডিয়ার হান্নান সাহেব প্রয়াত মারা গেছেন, আল্লাহ ওনার বেশ নসিব করুক, উনি, আমি, মন্না, আমরা তিনজন বাংলা ভিশনে আলোচনা করছিলাম কোকো মারা যাবার একদিন পরে। তখন আমি বলেছিলাম প্রথম আলোর থেকে, আমি একটু পিছিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের নিজেদের মানে আস্থা শব্দটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম প্রথম আলোতে বলেছে 73% লোক বিএনপিকে পছন্দ করে, তাই বললো আপনারা নির্বাচনে যদি না যান, আপনারা যেন না বিএনপি হিসেবে, আপনি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে যান। সবাই ব্রিগেডিয়ার হান্নান শাহকে চেনে, বিএনপি সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের সবাই চেনে, তারা দাঁড়াবে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে, জিতবে, সরকার গঠন করার সময় বলবে আমরা বিএনপি জয়েন করলাম, বিএনপি সরকার গঠন করবে, হয়ে গেল। তখন উনি আমাকে বললেন, ওই ওখানে বসে বললেন, আচ্ছা জামির, খুব ভালো কথা, কিন্তু আমরা যদি যেটা চাই সেটা সব কিছু কি সরকার দেবে, ইন্টারিম গভর্নমেন্ট? আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেছে আপনারা বলেন কি চাচ্ছেন, উনি তো আপনাদেরকে সংলাপের জন্য ডেকেছিলেন, আপনারা আসলেন না, বলে আমরা যেটা চাচ্ছি, পুলিশ তো সব কিছু কন্ট্রোল করে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি উনি দেন দিতেও পারেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছিল সম্ভাবনাটা। এখন আমি বলবো যেটা, সব দলেরই নিজেদের প্রতি আস্থা রাখতে হবে, এবং আস্থা রাখতে হবে যে সুষ্ঠু একটা ইনক্লুসিভ পোলস হবে। আমি বিশ্বাস করি শ্যামল, উইথ পিপল লাইক হিম, আমি বিশ্বাস করি ওনাদের নিজেদের উপর আস্থা আছে। উনি নিজে নির্বাচনে জিতেছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন, কুমিল্লা ইলেকশনে নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জ ইলেকশনে নির্বাচন হয়েছে, আরো কয়েকটা নির্বাচন হতে যাচ্ছে। এই অ্যাডভার্ট জানাতে আপনাদের কি আস্থা আছে আদৌ যে একটি সুষ্ঠু নির্বাচন হবে? জমির ভাই কতগুলো ইম্পর্টেন্ট কথা এখানে বলেছেন, উনি তো আমি আগেই বলেছি উনি অনেক বেশি জ্ঞান রাখেন। এই নির্বাচন কমিশনের 7টা পয়েন্ট বলেছেন, ভালো, সবই ভালো, বিশেষ করে যেটা ওই কি বলে ওই কনস্টিটিউশনের যেটা ডিলিমিটেশনের যে প্রশ্নগুলো এনেছেন সেটাও অনেক ভালো, সব কিছু ঠিক আছে। আর যেটা বললেন যে ঢাকা শহর, আরবান এরিয়া, এগুলো কিন্তু রোড ম্যাপ না দিলেও ইলেকশন কমিশনের ওই 124-এর মধ্যে বোধহয় বলা আছে যে ভোটার লিস্ট তৈরি করা অ্যান্ড এই কি বলে কনস্টিটুয়েন্সি ঠিক করা, এগুলো সব কিন্তু ওখানে বলা না। কিন্তু আপনারা কেন মনে করছেন এগুলোর মধ্য দিয়ে আপনাদেরকে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছেন? এখানে যে মূল যে রোড ম্যাপটা যেটা হওয়া দরকার, যেটা ইলেকশন সুষ্ঠু করতে হলে, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে একটি সমান সুযোগ কিভাবে ইলেকশন কমিশন সৃষ্টি করবে, সেইখানে আস্থায় নিতে হবে। এখন নির্বাচন কমিশন দেখেন একটা কথা বলে ফেললেন যে আমাদের দায়িত্ব হয়েছে শুধু এই
কি বলে শিডিউল ঘোষণা করার তফসিল ঘোষণা ওই পর। এই 10 দিনের বা 15 দিন বা 30 দিন, 1 মাস, 1 মাসে কিন্তু একটি দেশের এই রাজনৈতিক দলগুলো রোডম্যাপ সৃষ্টি করে আপনার এই লেভেল প্লেইং ফিল্ড ঠিক করা যায় না। এখানে 126টা দেখবেন নির্বাচন কমিশন কিন্তু ফর টাইম বিং অ্যাপয়েন্টেড না, যে শুধু এই 30 দিনের জন্য তারা ক্ষমতা এক্সারসাইজ করবে এই জন্য কিন্তু নির্বাচন কমিশন না। কেন ওখানে বলাই রয়েছে সমস্ত প্রকার এক্সিকিউটিভ সব বা এক্সারসাইজের জন্য যা যা নির্বাচন কমিশন চাইবে সেটা দেবে। ওখানে কিন্তু শুধু বলা হয় নাই, পার্টিকুলারলি বলা হয়েছে যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন এই এই জিনিসগুলো করতে পারবে, এটাকে লিমিট করেছে। এখন নির্বাচন কমিশন সেই রোডম্যাপের কথা চিন্তা না করে মানুষকে কিভাবে আস্থায় আনা যাবে, মানুষের যে আস্থা যে হারিয়ে গেছে সেটাকে কিভাবে বা আস্থায় আনা যাবে সেইটা থাকা উচিত ছিল আমরা মনে করি। এবং সেই কারণেই এখন বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো বলছেন এবং আমরাও বলছি যে নির্বাচন কমিশনের এই রোডম্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি গতানুগতিক, এবং এইটার মধ্যে আমরা কোনো রোডও দেখি না, তার ম্যাপও দেখি না। উনি বলছেন ফ্লাইওভার আছে, রোড না। ওই ফ্লাইওভার আছে, হ্যাঁ, কিভাবে একটি সরকারি দলকে জিতানো যাবে এইটার জন্য একটা ফ্লাইওভার তৈরি করা আছে, এবং সেইটা আমরা এখন মনে করি, সরকারি দলকে জিতানোর জন্য এখন আমরা মনে করি। কিন্তু আসলে যে জিনিসগুলো দরকার মানুষকে আস্থা আনার জন্য, যে রোডম্যাপটা দরকার, ইলেকশন কমিশনের বক্তব্য তো নাই। আপনার এই যে 7টি পয়েন্ট যে জমির ভাই যেটা বললেন সেখানেও আমি এটা দেখি না। তার কারণ এইটা প্রতিবাদ, এটা ওই যে আপনার মিলিটারি শাসিত সরকাররাও কিন্তু একেবারে রাতারাতি করে সব কনস্টিটুয়েন্সিগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। তাতে কি আপনার মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা গেছে? যায় নাই। তো মানুষের ভোট দেওয়ার আস্থাটা ফিরিয়ে আনতে হবে, যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু মানুষের মধ্যে এই পারসেপশনটা সৃষ্টি হয়ে গেছে যে আমার ভোট আমি দেব, সব ভোট আমি দেব। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আগামী নির্বাচনের জন্য মেইন রোড ম্যাপ হতে হবে আর কি। আচ্ছা, আগামী নির্বাচনের রোড ম্যাপ হচ্ছে আমার ভোট তো আমি দেবই, সব ভোটও আমি দেবো। হ্যাঁ, আমি কেন এটা বলি কি না, আপনি একমত কিনা? না আমি বলিনি না, না আমি বলি যেটা এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, এটা উনি আমার সাথে হয়তো একমত হবেন। আরপিও যেটা গণপ্রতিনিধিত্ব, যেটা যেটা Representation of the People's Order, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে এবং আমি আরো দুটো জিনিস বলি, সেটা হচ্ছে আমরা ভুললে চলবে না যে এই নির্বাচন প্রক্রিয়াটা আরেকটা দিক, গুরুত্বপূর্ণ দিক আছে, এটা আমরা এখনো পর্যন্ত কোনো মতেই এখনো সলভ করিনি। সেটা হচ্ছে আমাদের প্রায় 84 লক্ষর একটু বেশি বাঙালি প্রবাসে আছে, এরা কার্যরত আছে। একটু আপনাকে থামে, আরেকটি প্রশ্ন আছে, নিয়ে একটু ফিরি। হ্যাঁ, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি সামনে সাদের কাছে এবং মোহাম্মদ জমিউদ্দিন সাদেকের কাছে প্রশ্ন করতে চাই। বলেন। আপনাদের আমি সবসময় টক শো শুনি আর কি। আপনি কে বলছেন? আমাদের, হ্যাঁ, আমি পাবনা থেকে কানাডা সরকার কানু বলছি। আচ্ছা বলেন। আপনাদের আমার সাথে শেয়ার আর কি। আচ্ছা বলেন, কানু সাহেব বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এই ভোট করে নিয়ে আমাদের দেশে 40-45 বছর দেশ স্বাধীন হয়েছে, এই ভোট নিয়ে খালি গোলমাল চাপ, মানে বিএনপি কোন আমি যখন সবাই করে ঝামেলা। ভারতের যে সিস্টেমটা আছে, যেমন ভোট হচ্ছে ভারতে 7 দিন পর কি 10 দিন পর ভোট গণনা হচ্ছে, যেমন কয়েকদিন আগে প্রেসিডেন্ট ভোটটা হলো, কয়েকদিন পর গণনা হলো। তাদের দেশে কোনো গোলমাল নেই, আমাদের দেশে এইভাবে আইনটা করা যায় না। ভারতে যে প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটের যে আইনগুলো আছে এগুলো আমাদের দেশে করা যায় না। আচ্ছা, কেমন হয়? আচ্ছা, আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন। মানে ভারতের মতো আইন করে আমরা শান্তিপূর্ণ নির্বাচন কেন করতে পারছি না? ওদের তো কোনো গন্ডগোল হয় না। না, শুধু তাই না, আমি যে দুটো দিক বলছিলাম, আমি সেটা আমি আলোচনা করছিলাম কদিন আগে। আমার যেহেতু অন্যান্য জায়গায় টড়াই আমি লেখালেখিও করি, তো সেখানে অনেকে আমাকে বিদেশি জার্নালিস্টরা বিদেশ থেকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছে যে আপনাদের ওখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন সিস্টেম কেন করছেন না? কিন্তু এটা তো বিএনপি বিরোধিতা করছে ইভিএম এর। এখন না, ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের ব্যাপারে কিন্তু আমি পরবর্তীতে আমি আলোচনা করেছি বিশদভাবে রবার্ট ওয়াটকিন্সের সাথে, ইউনাইটেড নেশনস কোঅর্ডিনেটর যে বাংলাদেশে, তার সাথে অ্যালিসন ব্লেক, ব্রিটিশ হাই কমিশনার, অ্যান্ড অলসো উইথ পিয়ার মর্ডিয়ন, যে কিনা ইউরোপিয়ান ইউনিয়নের এখানে রাষ্ট্রদূত। তারা কিন্তু পরিষ্কার আমাকে বলেছে
যে আপনারা যদি চান ইলেকট্রনিক ভোটিং মেকানিজম যদি চান, and if this is what the election commission wants, we will be very happy to provide you all the necessary support. এবং খুবই শীঘ্রই কিন্তু আমরা করতে এটা পারবো। কি এই এত অল্প সময়ের না, মধ্যে কিন্তু করা সেইটা সম্ভব? এই জিনিসটা তারা প্রস্তাব করেছিল এবং আমাকে আমার সাথে আলোচনা যখন হয়েছিল, এটা প্রায় অলমোস্ট 3.5-4 মাস আগে, তখন আমি বলেছিলাম যে এরকম ইটস এ ভেরি গুড আইডিয়া, ওয়াই নট ইনিশিয়েট দ্য প্রসেস, আলোচনা করুন। আমি বলেছিলাম যে নির্বাচন কমিশনের লোকজনকে যে আপনারা কেন আলোচনা করছেন, আলোচনা করুন, সবার সাথে জিজ্ঞেস করেন যেরকম। তখন তারা বললো স্যার অমুক এগ্রি করছে না, অমুক বলছে ইত্যাদি। আওয়ামী লীগের এক সংখ্যক লোক তারাও বলেছিল যে আমরা চাই না, শুধু বিএনপি একা না, আওয়ামী লীগের একটা সংখ্যক লোক, খুব সংখ্যাগরিষ্ঠ, তারাও বলেছিল। এখন সেকেন্ড হচ্ছে প্রবাসী বাঙালি। যেহেতু আমি সারা জীবনের অনেকবার বিদেশে কাটিয়েছি, বিদেশে যাওয়া আসা হয়, আমাকে ফোন করেছে মালয়েশিয়ার থেকে, ওমান থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, সৌদি আরেবিয়া থেকে, যেখানে আমাদের প্রায় 24 লক্ষ বাঙালি আছে সৌদি আরেবিয়া, ইটালির থেকে, ওখানে রাষ্ট্রদূত ছিলাম আমি, ওখানে প্রায় এখন 2.25 লক্ষ বাঙালি আছে। সব জায়গা থেকে বলে স্যার আপনার এই যে করছেন নির্বাচন করছেন, আপনারা সবাই মিলে ঝগড়াঝাটি করছেন, কিন্তু আমরা বিদেশে থেকে আমরা কেন ভোট দিতে পারবো না? তাই আমি বললাম, প্রশ্নকর্তা বলছেন আমরা এরকম একটি কঠোর আইন কেন করতে পারবো না যেটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে? না, সুষ্ঠু নির্বাচন করার জন্য আমি যে প্রথমটা বললাম, নিজেদের উপর আস্থা রাখতে হবে। এবং এই যে ফর এক্সাম্পল আমি বলি, কি নির্বাচন হয়েছে, কেমন নির্বাচন হয়েছে নেদারল্যান্ডসে কিংবা ফ্রান্সে কিংবা ব্রিটেনে, রিসেন্ট নির্বাচন যেটা হয়েছে, অর ইটালিতে, উইল দে এগ্রি যে বাংলাদেশি এখান থেকে অবজারভার যাবে তাদের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য, রিপোর্ট দেওয়ার জন্য? দে উইল নেভার এগ্রি টু দ্যাট, বিকজ দে উইল সে ইট ইজ ইন্টারনাল একটা অ্যাফেয়ার্সে তোমরা ইন্টারফারেন্স করছো। এই যে ঘটনা ঘটলো, এত বড় নির্বাচন কিন্তু হলো। আপনারা তো সবাই এই যে ডিপ্লোম্যাটদের কাছে গিয়ে না, আমরা সেই জিনিসটা, এই যে জিনিসটা আমাদের তদবির করা হয়, এই যে তদবিরের ব্যাপারটা, যে আস্থা নেই বলে, যদি ওরা যদি কিছু ভালো জিনিস বলে আমাদের কথা, তাহলে আমরা এটাকে গ্রহণযোগ্য হিসেবে ধরে নিচ্ছি। আমার কথা হচ্ছে, আপনারা যারা নির্বাচন করবেন, এখনকার দিনে শ্যামল, আমাদের মোবাইল ফোন সংখ্যক যারা বায়োমেট্রিক্স পদ্ধতি অনুসারে যাদেরকে দেওয়া হয়েছে, লেটেস্ট যেটা ওয়ার্ল্ড ব্যাংক স্ট্যাটিস্টিক্স হলো, প্রায় আমাদের 14.25 কোটি লোক মোবাইল ফোন ব্যবহার করছে। এছাড়া প্রায় 6.25 কোটি লোক ইন্টারনেট ব্যবহার করছে। অ্যান্ড উই হ্যাভ এ ভেরি লার্জ নাম্বার অন দ্য ফেসবুক পেজ। এখন আমি বলি, যেটা আমি সেদিন ক্লাসে পড়াতে বললাম, যদি একজন ব্যক্তি বাইরে দাঁড়িয়ে থাকে, মোবাইল ফোনে প্রায় প্রত্যেকটা মোবাইল ফোনে ক্যামেরা আছে এখন, 14 কোটির মধ্যে কমসে কম হলো 10 কোটি মোবাইল। দ্যাট উইল এনশিওর ফ্রি ফেয়ার ইলেকশন, দ্যাট উইল এনশিওর ট্রান্সপারেন্সি। আচ্ছা, আমি একটু এই বিষয়ে এবং এই স্বচ্ছতা না হলে দায়বদ্ধতা হবে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে এইভাবে একটা নির্বাচনের এই সব স্বচ্ছতা নিশ্চিত করা যাবে কিনা? স্বচ্ছতার কথা বললেন, এই মানে এটা মানে অপ্রিয় হলেও সত্য কথাটা বলি আর কি। এই যে দেখেন, এই যে টিএনও সাহেবের এই যে বিচারটা হলো আর কি, মানে পুলিশ ধরে ধরে নিয়ে গেল, এটা তো এই সব বরগুনার টিএনওর কথা বলছেন? মোবাইল, ওই যে মোবাইল, দ্যাট ইজ ফেসবুক। এখন এই ফেসবুক কি তাকে এই ভদ্রলোককে কি রক্ষা করতে পেরেছে? রক্ষা করতে না পারলেও তার পক্ষে একটা পাবলিক ওপিনিয়ন সৃষ্টি হয়েছে, এবং শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী একটা পদক্ষেপ জমি ভাই তো অনেক বড় মনের অধিকারী, জমি ভাই তার সেই দৃষ্টিকোণ থেকে বলছে। এখন আমাদের যেমন জমি ভাই আরেকটা কথা বলছে যে মালয়েশিয়ার লোক ভোট দিতে চায়, ইউরোপের লোক ভোট দিতে চায়। আরে আমাদের দেশের মানুষই তো ভোট দিতে পারছে না, এই দেশে বসবাস করে এই দেশের লোকই ভোট দিতে পারছে না। তারা ভোট দিতে গেলে দেখা যায় তাদের ভোট দেওয়া হয়ে যায়। এই যে জিনিসগুলো, এটা কি আপনার মোবাইল দিয়ে ধরে করে কিন্তু ইভিএম হলে তো সৃষ্টি করা যাবে? কুমিল্লাতে যে বিএনপি জিতলো, সেটা কি ভোট? ওই যে বললাম তো, পারসেপশন, মানে সেখানে পিপলস যেখানেই ভোট দিতে পারবে সেখানে বিএনপি জিতবে, এইটা এরকম একটা অবস্থা কিন্তু সৃষ্টি হয়ে আছে। মানে বিএনপি জিতলে ভোট সুষ্ঠু হয়েছে না, এইটাও কথা না। এইটাও কথা না। যেমন আমরা তো বলি নাই যে নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয় নাই, বলেছি? তাও তো বলি নাই। দেখতে হবে ভোট মানুষ দিতে পারছে কিনা। তার মানে নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয়েছে? নারায়ণগঞ্জে সেটা তো বলে নাই, সেটা তো এই সরকারের অধীনেই হয়েছে। তাহলে হয়েছে, আবার ভোট হয়েছে, সবই হয়েছে, আবার দায়িত্ব পালন করতে দেওয়া হয় নাই। আপনি এই যে 5টা বিভাগীয় সিটি কর্পোরেশনের যে আপনার
মেয়ররা হলেন তারা কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে? না, অনেকেই জেলখানায়, বহুত অনেকেই উপজেলা চেয়ারম্যানরা কি দায়িত্ব পালন করে? এখন কথাটা হচ্ছে মানুষের আস্থাটা, যেটা জমির বলছে। আমি আবার এটাও বলি যে মানুষের আস্থা চলে যাচ্ছে। আর ভোট দিয়েই বা কি করব? লোকটারে ভোট দিলাম, এখন সে থাকে জেলে। অনেকগুলো এখানে ফ্যাক্টর কাজ করে। আপনি দেখেন যে এই মেয়র বাইর হয়, আবার আধা ঘন্টার মধ্যে তাকে কি মানে আবার তাকে বহিষ্কার করা হয়, মানে ডিসমিস করা হয়, আবার হাইকোর্টে আসে, আবার তাকে পাঠানো হয়। এই যে একটা সিস্টেম, এইভাবে করে মানুষের মধ্যে আস্থাটা থাকে না যে কেন ভোট দেব, কি জন্য ভোট দেব। এটাও একটা পার্ট আছে কিন্তু মানুষের পারসেপশনের, আর কি পাবলিক পারসেপশন তো সৃষ্টি করে এই যারা প্রশাসনে আছেন তারাই। আমি মনে করি যে এখন যদি আবার ওইরকম একটা অবস্থার সৃষ্টি করার চেষ্টা করা হয়, আবার এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আসতেছে, এখন এই মানুষ চিন্তা করছে আরে এই বিএনপির লোকজনরে ভোট দিলে তো এটা জেলেই থাকবে, তাকে তো আর পাবো না, পদে পাবো না, তাকে তো আর পদে পাবো না। তো এইগুলো কি হচ্ছে, এটা ইনস্টিটিউশন বিল্ড আপ করা আর কি। পলিটিক্যাল ইনস্টিটিউশন বলেন, তারপরে আপনি প্রশাসনিক ইনস্টিটিউশন বলেন, এগুলো দায়িত্ব তো সরকারের। এখন সরকার যদি মনে করে যে না আমরা এইভাবেই চালিয়ে যাব, ভবিষ্যতেও এরকম করব, সেখানে তো মানুষের মধ্যে আস্থাটা ফিরিয়ে আনতে পারবে না। এই যে দেখেন আপনি, আমি একটা বলি, এই যে কুমিল্লায় ভোট হলো, খুব সুষ্ঠু হলো, সব কিছু ঠিক হলো, ওনার বিরুদ্ধে এত মামলা আছে, এই সব ঠিক আছে, যদি ভদ্রলোক ইলেকশনে না জিততো তাহলে কিন্তু আর এই মামলাটা আসতো না। ইলেকশনে জিতেছে, এখন সে তার বিরুদ্ধে দুর্নীতি মামলা, এইসব মামলা। যাক, ভাগ্য ভালো যে খুব তাড়াতাড়ি করে এখন পর্যন্ত ওই মান্নান সাহেবের মতো অবস্থা হয় নাই, আপনার ওই রাজশাহীর মতো অবস্থা হয় নাই, খুলনার মেয়রের মতো অবস্থা হয় নাই, সিলেটের মেয়র তো জেলখানার মধ্যেই কাটালেন, আর মান্নান সাহেব তো সারা বছর জেলখানার, এরকম অবস্থা হয় নাই। সেই জন্য আমি বলি যে একটি দেশের মঙ্গল যদি, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে, আমাদের সুশীল সমাজেরও দায়িত্ব রয়েছে, আর যারা সরকারে আছেন তাদের সবচেয়ে বেশি দায়িত্ব রয়েছে। এখন আমি যে আমরা তাদেরকে বুঝতে হবে যে আমরা ওই রকম নির্বাচন করব না পার্টিসিপেশন মূলক নির্বাচন করব। এটা হচ্ছে এই নির্বাচন নিয়ে একটু অ্যাডভোকেট জানাল আবেদিন আপনার কাছে জানতে চাই। আপনারা যেমন ধরুন ওই যে রোড ম্যাপের মধ্যেই একটা ম্যাপ আছে যে এরকম যে তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করবে, সেখানে বিএনপি যাবে কিনা? না, সেখানে বিএনপি তো এখনো বলে নাই যে যাবে না, আমন্ত্রণ জানাবে তারপরে তো যাবে। এবং বিএনপি যাবে না এই কথা কিন্তু এখনো বলে নাই। বিএনপি বলছে রোড ম্যাপের মধ্যে মানুষের আস্থা সৃষ্টি করার মতো রোড আমরা দেখছি না। এটা হচ্ছে বড় কথা। সেই আস্থার কথাটা কিন্তু ওরা এই কথাগুলো না বললেই পারতেন, যে আমরা কি এই যে মান্না সাহেবরে গ্রেফতার করছে বা এগুলা, বা এই কি বলে লেভেল প্লেইং ফিল্ড আমরা তৈরি করতে পারবো না, এখন সম্ভব না আমাদের এই সব কথা তো এই ইলেকশন কমিশনের আগ বাড়িয়ে মানুষ শুনতে চায় না, পছন্দ করে না। ইলেকশন কমিশনের মধ্যে দায়িত্ব পালন করবে যে গণতান্ত্রিক পন্থায় বাস্তবায়ন করার জন্য, মানুষের ভোট দেওয়ার জন্য যা যা করার দরকার সেই জিনিসগুলো আমরা করব এবং সেই অবস্থাটার সৃষ্টি করব। আপনি দেখেন এই 7 দফার মধ্যে, জমির ভাই তো এখানে 7 দফা লিখে এনেছে, এখানে মানুষের যে আস্থা ফিরাবার জন্য কোনো বক্তব্য এখানে আছে কিনা। আমি আসছি আপনার কাছে, আরেকটি প্রশ্ন আছে সেটা নিয়ে ফিরে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরগুনা বামনা থেকে হাসান চৌধুরী। আমি ওই জমিরুদ্দিন সরকারকে, জমিরুদ্দিন সাহেবকে একটু প্রশ্ন করতে যাচ্ছি। জমিরুদ্দিন সরকার নাম নেই, ওনার নাম মোহাম্মদ জমির। জি জি জি, বলুন। আচ্ছা সরি স্যার, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি এই যে বর্তমান যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের দ্বারা যে আমরা বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণের একটা নির্বাচনে যেন আমি, আপনি এবং ইনস্টিটিউটে যারা আছেন তারা যেন একটা ভোট দিতে পারি, সেই ব্যবস্থাটা কিন্তু আপনার মাধ্যমে একটু জানতে পারি যে হবে কি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন। আমি প্রথমে বলেছিলাম অবশ্যই আলোচনা করব। সংঘাত সৃষ্টি হয়েছে। মোহাম্মদ জমির, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই নির্বাচন কমিশনের অধীনে সবার ভোট
নিশ্চিত করা, এমন একটি নির্বাচন করা সম্ভব হবে কিনা? আমি মনে করি এই নির্বাচন কমিশন পারবে করতে। আমি এই কারণে বলছি, তাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। দে হ্যাভ টু স্ট্যান্ড অন দেয়ার ফিট। এবং সরকার যদি কোনো কারণে সেটা না দেয়, সেই সম্ভাবনাটা তাদের মধ্যে, দে শুড হ্যাভ দ্য রাইট টু কাম অ্যান্ড মেক অ্যান ওপেন প্রেস স্টেটমেন্ট যে আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। দ্যাট মাচ faith they should have in themselves also. সেকেন্ড হচ্ছে, দুটো প্রশ্ন হয়েছে যেটা নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে, এখানে এখানে বদিউল আলম মজুমদারও লিখেছে, যেখানে একটা আলোচনার সময় প্রধান নির্বাচন কমিশনার এবং সচিব নির্বাচন কমিশন যিনি নতুন হয়েছেন, তাদের মধ্যে বিভিন্ন জিনিস হবে। এবং নির্বাচন কমিশনের সচিবালয়ের কি দায়িত্ব এবং তাদের পরিধি কত দায়িত্ব, সেটা নিয়ে উনি বলেছেন 2009 সালের যে হয়েছে আইনটা হয়েছে, সেই আইন অনুসারে তার সেক্রেটারি অফ দ্য 5(1), 4(13) খ, 4(13) ছ, 4(1) ইত্যাদি বিভিন্ন কথা উল্লেখ করে উনি বলছেন সবকিছু, এবং কয়েকটা কেস এর রেফারেন্স দিয়েছেন উনি। ভেরি গুড। আমার কথা হচ্ছে, এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসছে, দ্যাট অলসো হ্যাজ টু বি ডিসকাসড ভেরি স্ট্রংলি। আমি সাধারণ নাগরিক হিসেবে এখানে বলছি, সেটা হচ্ছে যে আরপিওতে যেটা আছে, ইলেকশন কমিশনের কিছু কিছু মিড লেভেল অফিসাররা তারা বলেছে, আমরা ডিফেন্স ফোর্সেসকে আমরা আন্ডার দ্য ডেফিনেশন অফ কোট আনকোট ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে আরপিওর মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই। এখন কথা হচ্ছে, ইফ দ্যাট হ্যাপেন্স, আমার যে মন্তব্যটা এখানে, তাহলে আর্মি, নেভি, এয়ারফোর্স অফিসিয়ালস তাদেরকে ডিপ্লয় করতে হবে ফর ইলেকশন ডিউটি, অ্যান্ড দে উইল দেন হ্যাভ টু বি এম্পাওয়ার্ড, তাদেরকে ক্ষমতায়ন দিতে হবে টু অ্যারেস্ট এনিওয়ান উইদাউট ওয়ারেন্ট উইদিন এ 400-yard রেডিয়াস অফ এ পোলিং স্টেশন ফর ভায়োলেশন অফ ইলেকশন লজ আর রুলস। এটা ভারতে এখন প্রযোজ্য আছে। কিন্তু ভারত যে ওই যে আর্মি, নেভি, এয়ারফোর্স নেই, ওরা বলছে যে আর্টিকেল 2 অফ আরপিও যেটা আমাদের কাছে আছে, সেখানে বলা হয়েছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সি বলতে বলা যাচ্ছে পুলিশ ফোর্স, আর্ম ফোর্সেস, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, আনসার, বিজিবি অ্যান্ড কোস্ট গার্ড ফোর্স। তো এটা মনে রাখতে হবে শ্যামল, তোমার এখানে এই যে র্যাব কিন্তু নীতিগতভাবে দিস ইজ কনস্টিটিউটেড অফ আর্ম ফোর্সেস, বিভিন্ন বাহিনীর লোকজন আছে, ডেপুটেশন করা। আচ্ছা, সেই জন্যে যে আরপিওটা যখন অ্যামেন্ড করা হলো, প্রথমে আরপিওটা অ্যামেন্ড করেছিল 2001 সালের ইলেকশনের আগে, যেখানে ওই ডিফেন্সের লোকজনকে আনা হলো। সেটা পরবর্তীতে 2009 সালে আবার এটাকে অ্যামেন্ড করা হলো। এইটা নিয়ে একটা উইদিন দ্য ইলেকশন কমিশন ইটসেলফ হচ্ছে, কেন সেশন যখন ছিল ভারতে, সেখানে সেশনের সময় উনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন, উনি কিন্তু বলেছিলেন আমার আর কোনো ইলেকশন কমিশনার দরকার নেই, প্রয়োজন নেই। পরবর্তীতে কিন্তু যখন অ্যাপিল হয় বিভিন্ন রাষ্ট্র থেকে, সেখানে 2জন ইলেকশন কমিশনার আলাদা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ইন অ্যাডিশন টু সেশন। সেশনের সঙ্গে তার আবার অনেক ঝগড়াঝাটি হয়, পরবর্তীতে ইলেকশন যা হয়। গিলের সময় কিন্তু এরকম কিছু হয়নি। এখন শ্রীলঙ্কায় আমরা দেখেছি কিছুদিন আগে যখন নির্বাচন প্রক্রিয়াটা হলো, সেই নির্বাচন প্রক্রিয়া যখন রাজাপাকসি যখন তাকে সরানো হলো ইত্যাদি যা কিছু করে, সে ডিফারেন্ট কাইন্ড অফ বিবর্তন ছিল। আমাদের যেটা করতে হবে, কিছু কিছু জায়গায় হয়তো আমাদের আলোচনার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবং সরকার যেটা বলেছে সেটা হচ্ছে, যতটুকু আমি জানি, সরকার বলেছে যদি নির্ধারিত হয় আলোচনার মাধ্যমে যে এই জায়গায় লুপ হোলস রয়েছে, তাহলে অবশ্যই নির্বাচন কমিশন সেগুলো অ্যাকশন নেবে। কিন্তু ওনারা তো আস্থাই রাখছেন না এই নির্বাচন কমিশন। সেটা তো তুমি একজন লোককে দাওয়াত দিতে পারো, যেটা আমি 2013 সালে লিখেছিলাম। ইউ ক্যান ইনভাইট দেম ফর ডিনার বাট ইউ ক্যান ফোর্স দেম টু হ্যাভ ইউর ফুড। তোমাকে সবাইকে ইনক্লুসিভ নির্বাচন করার দাওয়াত তো সরকার দেবে না, নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা থাকবে। নির্বাচন কমিশন বলবে আপনারা তার আগে আলোচনা করছে, চেষ্টা করছে, যদি তারপরে তারা সেই দায়িত্ব পালন ঠিক মতো না করতে পারে, তখন সেখানে দায়িত্ব তাদের উপরে আসবে। আচ্ছা, এখানে আমি একটু আপনার আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যেটি উত্থাপন করছেন, যে নির্বাচনের সময় নির্বাচনকালীন সহায়ক সরকার, সেটি কি বর্তমান সংবিধানে আছে?
দেখুন সংবিধানে তো যখন 91-এ যখন এই শাহাবুদ্দিন সাহেবকে যখন নেওয়া হলো রাষ্ট্রপতি হিসাবে, আবার তাকে যে ফিরিয়ে দেওয়া বিচার বিভাগে নিয়ে আসা হলো, আসা হলো, এটা কি সংবিধানে ছিল? কিন্তু সেটা একটা জাতীয় ঐকমত্য ছিল, এটা জাতীয় একটা কনসেনসাসের ব্যাপার। এখন সেই জন্যই বলছি, যেটা জমি ভাই বললেন, আমি তাকে খুব ধন্যবাদ দেই এই কারণে, ওই জন্যই বলছি যে ভালো মানুষের কাছ থেকে ভালো কথাই বের হয়। যে নির্বাচন কমিশন যদি এরকম একটা কথা বলার মতো মেরুদণ্ড সৃষ্টি করতে পারে যে আমরা এটা করতে চেয়েছিলাম, সকল লোক যাতে ভোট দিতে পারে, সেটা আমাদের করতে আমরা পারি নাই, কাজেই পারলাম না। সেরকম অবস্থা আমাদের অতীতেও আমরা কোনো নির্বাচন কমিশনের কাছে দেখি নাই, কেন সারা রাত ঘুমিয়ে থেকে বলছে যে ছোটোখাটো ঘটনা ছাড়া নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে। এটা সব নির্বাচন কমিশনই অতীতে এটা বলেছে। এখন আপনি যে কথা বললেন যে সহায়ক সরকার বা এটা সংবিধানে নেই, সংবিধানে অনেক কিছুই তো থাকে না, তো সেই ওই সময়ের কথাই বলতে হয়, থাকে না। জাতীয় একটা কনসেনসাসের ব্যাপার। আমি প্রথমেই বলেছি যে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা দরকার সেটা একটা ঐক্যমতের দরকার রয়েছে, ন্যাশনাল কনসেনসাস দরকার রয়েছে, এবং সেখানে সংবিধান কিন্তু কোনো বাধা না। সংবিধান তো মানুষের সৃষ্টি, এটা তো বাইবেল না। এটা না, কিন্তু এটা আওয়ামী লীগ তো যদি বলছে আওয়ামী তারা লীগ চায়, সংবিধানের বাইরে যাবে না। আওয়ামী লীগ যদি চায়, শোনেন, এখন আমার নিজের জন্য সংবিধান, আবার দেখেন আবার কিছু একটা কথা কোর্ট বললেই বলে যে না, কারা তোমরা, আমরাই সব। এইসব জিনিস বললে তো চলবে না। চিন্তা করতে হবে, দেশের কথা চিন্তা করতে হবে, মানুষের কথা চিন্তা করতে হবে, মানুষের ভোটের কথা চিন্তা করতে হবে, মানুষের অধিকারের কথা চিন্তা করতে হবে। সংবিধান নিয়ে যদি আপনি বসে থাকেন, তাইলে পরে তো আপনি ওই যে কথা বলেন যে একটা সুষ্ঠু ক্রেডিবল এই নির্বাচন হবে, সেটা তো হবে না। আমি আসি, তাহলে তো বুঝতে হবে যে আপনারা এটা চান না। আরেকটি প্রশ্ন আছে। হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম অংশী বিশ্বাস। হ্যাঁ বলুন। সবুজ ভাই। হ্যালো, কোথেকে বলছেন? সবুজ ভাই। হ্যাঁ বলেন। সবুজ থেকে। হ্যাঁ বলেন। সবুজ বাগ, হ্যাঁ বুঝছি। হ্যাঁ বলুন। দাদা নমস্কার। নমস্কার। হ্যাঁ দাদা, গত নির্বাচনে কি আমি আপনার মাধ্যমে দুইজনের থেকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে গত নির্বাচনে কি আপনারা কি তৃণমূলে কি ভোট দিতে পারছিলেন? আর আরেকটা প্রশ্ন হলো যে আগামী যে নির্বাচনটা আসছে, এটাতে কি আমরা কি আমাদের অন্তত যে মৌলিক অধিকারের ভিতরে যে একটা জিনিস আছে, সেটা হলো ভোটটা আমাদের একটা মৌলিক অধিকার, ভাত কাপড়, এটা আমরাও গরিব মানুষ, এই জিনিসটা কি আমরা পাবো কিনা এই সামনে নির্বাচনে, এটা কতটুকু কি আপনাদের আচ্ছা, এই জিনিসটুকু জানার জন্য স্যার। ধন্যবাদ। হ্যাঁ বলুন। তো সেই কথাটা, এই যে মানুষের মধ্যে যে দেখেন, এটা তো ফিরিয়ে আনার দায়িত্ব রাজনৈতিক বিরোধী দলের যেমন আছে, সরকারের দলের বেশি আছে। তারা যদি বলে যে না, আমাদের সংবিধানে আমাদের ক্ষমতা দেওয়া আছে যে আমরা যেরকম ইচ্ছে সেরকম নির্বাচন দেব এবং সেরকমই হবে, তাহলে তো আর কিছু করার নাই। তাহলে পরে বলতে হবে যে না, সরকার যা চায়, যেটা আমরা বলি যে সরকার আবার 14ই জানুয়ারির মতো একটা নির্বাচন করতে চাচ্ছে, তাহলে সেটাই বুঝাবে। 5ই জানুয়ারি। হ্যাঁ, 5ই জানুয়ারি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের মতো। আর যদি মনে করে যে না, সকলের পার্টিসিপেশন মূলক, যে কথাটি এখন সারা দেশের মানুষের মধ্যে, আমি আগেই বলেছি, তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যেই একটা পারসেপশন কাজ করছে যে আমরা ভোট দিতে পারবো কিনা, আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। এটা সৃষ্টি হলো কেন? এটা সৃষ্টি হয়েছে ওই কারণেই যে মানুষ ভোট দিতে পারে না। মানুষের, দেখুন, এই দেশটা যখন স্বাধীন হয় তখন কিন্তু মানুষ, এই আইয়ুব খান তো অনেক উন্নয়ন এখানে দিয়েছিল। জমির বলছেন যে মানুষের উপর আস্থা রাখতে হবে, আপনাদেরকেও আস্থা রাখতে হবে। না, মানুষের উপর আস্থা না, মানে তাদের কথাটা হলো সরকারের উপরে আস্থা রাখতে হবে। মানুষের উপরে আস্থা রাখতে, মানুষ তো মানুষের উপরে আস্থা আছে, মানুষ তার নিজের ভোট নিজে দিতে চায়। জমি ভাই একটা ভালো কথা বলেছে অবশ্য, সেটা আমি বলি আর কি, যে এই যে ধরেন আর্মি টার্মি এগুলো রুলসের মধ্যে, এই জিনিসগুলো ইলেকশন কমিশন যদি এরকম একটা পথ দেখিয়ে দিতে পারেন মানুষকে যে না, আমরা এই জিনিসগুলো করতে চাই, আমরা আর্মি ডিপ্লয় করতে চাই, আমরা
আবার আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত ক্ষমতা আমাদের কাছে নিতে চাই। আমরা চাই যে সমস্ত মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এরকম একটা অবস্থার সৃষ্টি করতে চাই। সেই লক্ষ্যে আমরা সকলকে আলোচনায় সম্পৃক্ত করতে চাই। তাইলে বোঝা যাবে যে না, একটা রোড ম্যাপ তৈরি হচ্ছে। আপনার কাছে আছে, তবে আরেকটি প্রশ্ন নিয়ে একটু আছে। হ্যাঁ, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালাম। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। কে? আমার প্রশ্ন, চট্টগ্রাম থেকে আলম খান। আচ্ছা বলেন, চট্টগ্রাম থেকে আলম খান, বলেন আপনি। আলম খান, বলেন আলম সাহেব, বলেন। আমার প্রশ্নটা বিশেষ করে জনাব মোহাম্মদ জমিরের কাছে। আমি তো একটা সরকার অনেক বলছে আমরা সংবিধানের বাইরে যাবো না, বা আওয়ামী লীগ বলছে আমরা সংবিধানের বাইরে যাবো না। যাবেন। এছাড়া আমরা 91 সালে যে নির্বাচন করলাম সংবিধানের বাইরে গিয়ে করলাম। আমরা 93 সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবি, এটা তো অসাংবিধানিক ছিল। আওয়ামী লীগ কি ওন কনভিনিয়েন্সে গিয়ে শুধু কাজ করবে? এখন কি আওয়ামী লীগের রেসপেক্ট দেয় যে তাদের অধীনে যারা, যেমন আমরা 2006 সালের কে এম হাসান, ততক্ষণে দলের প্রধান না, উনি অত্যন্ত প্রতিনিধিশীল একজন প্রধান বিচারপতি, ওনার আন্দোলনে আমরা নির্বাচন করতে পারলাম না। তাহলে আওয়ামী লীগ নেতৃত্বে কেমন নির্বাচন করতে হবে? কেন আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং যেতে পারি না? আচ্ছা, সংবিধান করে আমার সংবিধান তো জাতির জন্য, দেশের জন্য, এটা তো মানুষের বানানো একটা সংবিধান। আমরা কেন আওয়ামী লীগকে এত মারবো যে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে খুব ভয় পায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এখন বলি, একটা প্রথম বলি, একটা প্রশ্ন করেছিল কিছুক্ষণ আগে। আমি বলতে চাই যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন আমি কিন্তু ভোট দিতে পেরেছিলাম, আমি গেছিলাম, ভোট দিয়েছিলাম, এবং আমার সঙ্গে অনেকে লম্বা লাইন করে অনেকেই ভোট দিয়েছে। অনেক পোলিং বুথে, পোলিং স্টেশনে ভোট দিতে পারেনি তারা, মারধর হয়েছে, লোকজনকে পেটানো হয়েছে, কয়েকটা স্কুলে, কয়েকটা শো স্কুলে। আমি ধানমন্ডিতে আপনার প্রতিদ্বন্দ্বী তো ছিল না? না, আমি ভোট দিতে গেছিলাম। ভোট না, দিতে কিন্তু গেছিলাম, আপনি লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিলেন কাকে? আমি দিলাম ওখানে। আচ্ছা, তো এখন কথা হলো, প্রতিদ্বন্দ্বী ছিল না। না, তাপস দাঁড়িয়েছিল, তার সঙ্গে আরেকজন ছোট কয়েকটা পার্টির লোক দাঁড়িয়েছিল, বড় বিএনপি ছিল না, কিন্তু স্মলার গ্রুপস ছিল। তো আমার কথা হচ্ছে, খনার একটা বচন আছে, সেই কথাটা আমি সবসময় উল্লেখ করি। সবসময় সব কিছু সুষ্ঠুভাবে করা যায় না, যেটা সাধারণত খনাও বলেছে 832 সাল আগে। কিন্তু ও বলেছে যে এক গামলা দুধে যদি এক ফোঁটা চোনা পড়ে, পুরো দুধ নষ্ট হয়ে যায়। ইটস এ কোয়েশ্চেন অফ পারসেপশন ইন্ডেক্স। আমি আশা করব, যেহেতু একটা নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আলোচনার মাধ্যমে, তাদেরকে সরাসরি গালাগালি না করে তাদের বিরুদ্ধে, মানে অত্যন্ত পার্সোনাল অ্যাট্যাকস হচ্ছে, সেই পার্সোনাল অ্যাট্যাকসগুলো না করে বরং একটা মোর কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ হওয়া উচিত। যদি কোনো কারণে, কিরকম একটু ধারণা দেন প্রত্যেকটা, আমি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল সেটা হচ্ছে বিএনপি তারা নিজেদের এখন ক্যাম্পেইন শুরু করেছে বিভিন্ন জায়গায়, গণ ক্যাম্পেইন, তাই তো আপনারা করছেন, সব জায়গায় আলোচনা হচ্ছে, সদস্য সংগ্রহ 10 টাকা দিয়ে সদস্য সংগ্রহ করা হচ্ছে, এবং 25 লক্ষ বোধহয় সদস্য ফর্ম বিলি হচ্ছে, যতটা আমি দেখলাম, মানে 250 লক্ষ টাকা ওনারা উঠাচ্ছেন ওইভাবে। ভেরি গুড। আমার কথা হচ্ছে অন্য, সেটা হচ্ছে যে সর্বক্ষেত্রে তাদের একটা অনুভূতি ওনারা পাচ্ছেন, কি লোকে ভাবছে। সো দে আর অলসো ফাইন্ডিং আউট তাদের মধ্যে, কাদের মধ্যে কোন জায়গায় কি রকমের আশঙ্কা আছে, কোন জায়গায় শঙ্কা আছে, কি আছে না আছে। তো যখন তারা বসবে নির্বাচন কমিশনের লোকজনের সাথে, শুধু যে ওনারা পলিটিক্যাল পার্টি যাবে তা নয়, মানে এখন তা ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি প্রত্যেকটা জায়গায়, সে তুমি ডাক্তার বলো, উকিল বলো, ইঞ্জিনিয়ার বলো, গণমাধ্যম বলো, সব জায়গায় ভাগ হয়ে রয়েছে। অমুকরা এই পার্টি করেন, অমুকরা এই পার্টি বিরোধিতা করে এই পার্টি করেন। তো ওনাদের লোকরাই তো আবার যাবে, আলোচনা করবে অন্যান্য গ্রুপের সঙ্গে। সুশীল সমাজের মধ্যে ভাগ পার্থক্য আছে, তারাও যাবে। তো এই যে হবে, তারা বলেছে, নির্বাচন কমিশন যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে যে নভেম্বর মাসে তারা একটা কোলেটেড রিকমেন্ডেশন লিস্ট বানাবে, সেই জিনিসটা তারা প্রকাশ করবে, এবং ডিসেম্বর মাসে সেইটাকে তারা তুলে ধরবে। তো আমি, লেট আস নট সে দ্য রিভার ইজ সলিড, লেট আস ক্রস ইট when we come to the river. আচ্ছা, আরেকজন প্রশ্ন করতে বলছিলেন যে সংবিধানটা তো আমাদের সবার জন্যই, অবশ্যই, এবং সেক্ষেত্রে আমরা কেন একটা ঐকমত্যের জন্য সব প্রয়োজনে সংবিধান সংশোধন করতে পারবো না?
নিশ্চয়ই প্রয়োজন যদি চিফ ইলেকশন কমিশনার যদি বলেন যে না এরকম এরকম জিনিস সবাই মিলে চাচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছে, এবং উনি যদি বলেন ওইটাই আমরা চাচ্ছি যে ইলেকশন কমিশন একটা না চিফ ইলেকশন রোড কমিশনার দেখাক, পথ দেখাক। আমরা অনেকেই পথ দেখিয়েছিলাম, বলেছিলাম ইনডেমনিটি অর্ডিন্যান্স করবেন না ওনারা, করে বসেছিলেন ওনারা। 21 বছর তাদেরকে আবার অ্যাম্বাসেডর করলেন, ওনাদেরকে মেম্বার অফ পার্লামেন্ট করলেন, প্রেসিডেন্সিয়াল পোলে দাঁড় করালেন। এখন কথা হচ্ছে সবাই তো সবসময় শোনে না কথাবার্তা শ্যামল, এক কান দিয়ে ঢোকে এক কান দিয়ে বেরিয়ে যায়। আমার কথা হচ্ছে সাধারণ নাগরিক হিসেবে তুমি আজকে আমাকে উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়েছো, কোনোদিন আমি এটা অ্যালাউ করি না, মানে তুমি দিয়েছো, উনি আছেন ভালো লোক, উনি আমাকে সেই কারণে আমি দিয়েছি, আমি চুপচাপ আছি। তবে আমি সাধারণ নাগরিক, আপনি তো উপদেষ্টা। আমি উপদেষ্টা আমি জানি, কিন্তু আমি বলি না, সেখানে আমি সাধারণ নাগরিক হিসেবে আমি বলার অধিকারটা আমি উপদেষ্টা বলে। আপনি একেবারে শুধু সাধারণ নাগরিক নন, আপনি বাংলাদেশের একটা Very সবচেয়ে important পুরনো person. পুরনো দলের আমি ইন মাই ওন ওয়ে আমি তো জানো যা কিছু বলার বলি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটা নির্বাচন কমিশনকে তাদের যা কিছু করণীয় তাদেরকে করতে কিন্তু হবে। এটা তো নির্বাচন কমিশনের এবং বিষয় না, না, নির্বাচন- এটা রাজনৈতিক সমঝোতা, এটা তো নির্বাচন কমিশন করতে হবে না না। না রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচন কমিশন হ্যাজ এ রোল টু প্লে। লেট দেম সে যে এই জিনিস আমরা চাচ্ছি, সকালের সামনে বলুক আমরা চাচ্ছি এই জিনিসটা এই জিনিসটা। জনাব, আপনার কি মনে হয় যে এটি কি নির্বাচন কমিশন করবে? এই যে রাজনৈতিক সমঝোতাটা কেমনে নির্বাচন কমিশন করবে? এটা সমঝোতা কি করে করবে তারা? সমঝোতা তারা করবে না। কিন্তু এটা তো সমঝোতা হতে হবে। আপনি কোন সরকার ওরা- নির্বাচন ওরা- হবে? যেভাবে হোক না কেন, ওরা list যেভাবে করার জন্য কথাবার্তা করবে। বলা হচ্ছে, আপনার মনে হচ্ছে সংবিধানটা একটা বাইবেল। আপনার সব মন্ত্রী সাহেবরাই দেখবেন যে দাঁড়িয়েই বলে যে সংবিধানের অধীনেই হইতে হবে এবং এই প্রধানমন্ত্রীর অধীনেই হবে। যদিও সংবিধান পড়েছে কি পরে বলে কিনা আমি জানি না, কেননা সংবিধানে কোথাও কিন্তু লেখা নাই যে এই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে। কিন্তু দেখবেন অধিকাংশ মন্ত্রীরাই দাঁড়াইয়ে বক্তৃতা দিয়ে বলেন, এই ভালো ভালো মন্ত্রীরা, বড় বড় মন্ত্রীরাই বলেন যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে নির্বাচন হবে এবং সংবিধান মোতাবেক হবে। কিন্তু আপনারাও তো বলেন যে প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচনে যাব না। আমরা ওবামার আন্ডারে নির্বাচন আমরা হলো, বলি যে তার ডোনাল্ড আন্ডারে ট্রাম্পের- আমরা কোনো নির্বাচন টেরেসা করব না। মেরও এটা আমরা চাই হলো। কিন্তু কোনো, এটা আমরা কিন্তু যেটা বলি সেটা কিন্তু এটা সংবিধান মোতাবেকও বলি যে প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচন হয় না। না এখন এইখানে যে পাবলিক পারসেপশনটা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে সরকারের, এবং নির্বাচন কমিশন যেহেতু তারা মনে করে যে আমরা একটা রোড ম্যাপ দেব, সেই রোড ম্যাপের মধ্যে এই জিনিসগুলো আমরা মনে করি থাকা দরকার ছিল, যে পাবলিকের যে আস্থা হারিয়ে গেছে সেই আস্থাটা ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু ওনারা প্রথমেই বলে দিলেন এইসব দায়িত্ব হচ্ছে সরকারের। সেইখানেই আমাদের সন্দেহ হচ্ছে এবং এই কারণেই বলা হচ্ছে না, নয়তো এই যে আপনার সীমানা নির্ধারণ এই কর্মকাণ্ডগুলো খুবই ভালো, যদিও এটা রুটিন ওয়ার্ক, কিন্তু পাবলিকের পারসেপশন সৃষ্টি করার জন্য যে রোডম্যাপ সেইটা ইলেকশন কমিশনকে দিতে হবে যদি তারা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে করতে চায়। এবং সেখানে সরকারেরও কিন্তু ওই যদি সরকার যদি বলেন যে আমরা যে বাইবেল একটা নিয়েছি এই বাইবেলটাকে আর পরিবর্তন করব না, তাহলে তাদেরকে স্মরণ করিয়ে দিতে 1991-এ সেখানে কিন্তু বাইবেল ছিল না, সেখানে আপনি দেখেন 1 মিনিট সময় পাচ্ছে যখন দিচ্ছি, সরি 1 মিনিট সময় এইটুকু বলি, ওনারা কি ধরে নেন যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা, ইন্ডিয়া এটা কি গণতান্ত্রিক দেশ কিনা আমি জানি না, তারা হয়তো মনে করেন যে যেহেতু ওদের রাষ্ট্রপতি কিংবা ওদের প্রধানমন্ত্রী আন্ডার নির্বাচন হয় সে ওরা গণতান্ত্রিক প্রক্রিয়া মানে না, কথা তাই জানাচ্ছে। আমাদের যেটা যতদূর আমি বুঝেছি সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী উনি সরকারি ক্ষমতা বলে নয়, উনি ইন্টারিম গভর্নমেন্টের হেড হিসেবে উনি থাকবেন এবং নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তারা সেই আস্থাটা রাখতে হবে। আমরা সেই নিজের উপর আস্থা তৈরি হবে কিনা সুপ্রিয় দর্শক সেটা হয়তো দেখার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। তবে বড় দুটি বিষয়, একটি হচ্ছে নির্বাচন কমিশনের রোডম্যাপ যেটি নিয়ে নির্বাচন কমিশন অগ্রসর হচ্ছে, ইতিমধ্যে আমরা বিএনপির প্রতিক্রিয়া দেখছি, অন্যদিকে নির্বাচনকালীন সহায়ক সরকার যেটি রূপরেখা আমরা এখনো পাইনি,
যেটি আমরা আশা করছি যে বিএনপি চেয়ারপারসন লন্ডন থেকে ফেরার পরে সেটি দেওয়া হবে। সেটা দেওয়ার পরে টেবিলে আসার পরে আমরা জানি যে নানা রকমের প্রতিক্রিয়া, বিশেষ করে সরকারি দলের প্রতিক্রিয়া জানার পরে আমরা বুঝতে পারবো যে তারা কোন দিকে অগ্রসর হতে চান। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ জমির এবং অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনার দুজনকে আজকের এই আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই। এই 2014 সালের নির্বাচনের পরে মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে যে আর কি জীবনে কোনোদিন ভোট আমাদের কপালে জুটবে কিনা, আমরা আর ভোট দিতে পারবো কিনা, এরকম একটা অবস্থার মধ্যে মানুষের। আমি গতকালকেই আসলাম একেবারে তৃণমূল অবস্থা থেকে। আমি গিয়েছিলাম একেবারে বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল, আমার কনস্টিটুয়েন্সির সেই একেবারে চর এলাকার মধ্যে আর কি। তো সেখানে মানুষেরও একই কথা যে আপনি যে আমাদের সদস্য বানাচ্ছেন, এই করছেন, আসলে কি আমরা সামনের দিকে ভোট দিতে পারবো কিনা, না ওইরকম অবস্থা হয়ে যাবে আর কি। তো যাই হোক, সংশয় আছে, এই সংশয়টা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। এই জন্যই বলা হয় যে রোডেই নাই আবার ম্যাপ কিসের আর কি। এই সংক্ষেপে কথাটা হচ্ছে এটা আর কি। আচ্ছা, এটা একটু শুনে আসি। বিএনপির মধ্যে সংশয় আছে, কিন্তু ফ্লাইওভার থাকতে পারে, রোড নেই কিন্তু ফ্লাইওভার থাকতে পারে না। এখন ফ্লাইওভার আবার মানে আগে তো রড টড দিয়ে বানাইতো, এখন বাঁশ দিয়ে রডের কাজ সারা হচ্ছে। খাম্বা আগে বানানো হয়েছিল, কোন খাম্বার জন্য কোন লাইন যেত না, কিন্তু খাম্বা লাগানো, ওইটার থেকে এখন আবার শিক্ষা নিয়েছে। ওই শিক্ষা সবাই ওই পুরনো কথা না। হয়তো আমি বলি সেটা হচ্ছে না, ওনাকে আমার পাশে রেখেছো, আমি সত্যি আনন্দিত। কেন, I have a lot of respect for him. না, থ্যাংক ইউ। lot of respect for him. আমার বেশি। কিন্তু আমি 3-4টে জিনিস, যেটা আমি আগে বলেছি এবং আগে লিখেছি কদিন আগে, সেটা হচ্ছে আমাকে একজন জিজ্ঞেস করলো যে এরকম বাংলাদেশের ব্যাপারে অনেক রকমের উক্তি হচ্ছে যে আমরা মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে এবং সন্ত্রাসের ব্যাপারে যতটা আমরা এগিয়েছি ততটা নাকি বহির্বিশ্বে সেটাকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হচ্ছে না। তারপরে বলা হলো, একদল বলল যেরকম আমাদের এখানে যে নির্বাচন প্রক্রিয়া সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে, যে সেটা নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন কল্পে কিভাবে হবে, এবং রাস্তা যদি না থাকে তাহলে পানি হলে তাহলে নালা দিয়ে যাওয়া যায়, কিন্তু পানি নেই রাস্তার মধ্যে, পানির মধ্যে ওখানে সব অসুবিধা আছে। কিন্তু আমার কথা হচ্ছে শ্যামল, সেটা অন্য। সেটা হচ্ছে আমি তোমাকে বলি, এই যে আমাদের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এটাই সবাই চায়। কিন্তু উনি বলছেন যে জনগণের মধ্যে সংশয় আছে, আদৌ তারা ভোট দিতে পারবে কি না। সংশয় থাকাটা আমার মনে হয় এটা ঠিক নয়। কেন, আমি আবার জাস্ট রিডিং, আর এখানে বদিউল আলম মজুমদারের একটা আর্টিকেল প্রথম আলোতে 20 জুলাই আর্টিকেলটা আমি পড়ছি, আমাকে পাঠিয়েছি আজকে সন্ধ্যেবেলা। তুমি যখন বললে আসবে তখন আমি বললাম একটা কোনো, বললে স্যার এটা কেটে পাঠাচ্ছি। তো উনি অনেক কটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন। উনি রেফারেন্স করছেন 118 অনুচ্ছেদ, সংবিধানের 119 অনুচ্ছেদ, এবং তারপরে বলা হচ্ছে যে কি কি জিনিস 119 অনুচ্ছেদে কি কি জিনিস এক্সপেকটেশনস কি। তো সেখানে আমি বলবো, এই যে আমি কদিন আগে ওই যে 7টা পয়েন্ট ঘোষণা করলেন আমাদের প্রধান ইলেকশন কমিশনার, তিনি ভবনে একটা আমন্ত্রণ ছিল, সেখানে আমি ছিলাম, উনিও ছিলেন, আমার সাথে অনেকক্ষণ কথা হলো। যে উনি যেটা বললেন তখন, এটা এই প্রক্রিয়াটা কিভাবে হবে 7টা, এটা বলার আগের দিন উনি বললেন ওই দন্তেশ্বর ব্যাপার, যেটা আমি দন্তেশ্বর আমি যেটা পছন্দ করি, বলছেন যে সবার জন্য সমান, আমি লিখলাম সেটা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে আলাপ করা। এবং আমি বললাম কেন এই সিদ্ধান্তটা, বললো এই কারণে যে যেটা সরকারি কিংবা বেসরকারি যাই হোক না কেন, তাদের একটা দিক নির্দেশনা থাকে, এক্সপেকটেশনস থাকে, কিন্তু এনাদের কাছ থেকে আমরা সরাসরি শুনতে চাই। তারপরে রাজনৈতিক দলরা আমাদেরকে বলবে যে তারা কোন জায়গায় মনে করে চ্যালেঞ্জেস কি আছে না আছে। আচ্ছা, প্রশ্নগত প্রশ্নটা যদি একটু অ্যাড্রেস করতে চান, যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে এরকম একটা জিনিস করতে পারে কিনা? না, প্রধানমন্ত্রী পদত্যাগ না, কথা হচ্ছে যে বর্তমান সংবিধান যেটা আছে, আমাদের মনে রাখতে হবে শ্যামল, এই যে 2008 সালের শেষে নির্বাচন হয়েছিল, এটা তত্ত্বাবধায়ক সরকার তার অনুযায়ী হয়েছিল, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারটা, উনি হচ্ছেন বিজ্ঞ ব্যক্তি, আইনজ্ঞ, উনি নিশ্চয় জানেন যে অনেক সমালোচনা হয়েছিল যখন বয়সটা বাড়ানো হলো
জজের রিটায়ারমেন্ট এজ 65 থেকে 67, এবং করা হয়েছিল সবার ধারণা একজন ব্যক্তিকে প্রধান। কিন্তু সেখান থেকে তো আমরা বেরিয়ে কিন্তু এসেছি না, ওই যে জিনিসটা, প্রক্রিয়াটা একটা সংশয় সৃষ্টি করার প্রক্রিয়া, সেইটার মাধ্যমে তো 2008-9 সালে নির্বাচনটা হয়নি, সবাই মিলে নির্বাচনটা করেছে। 2014 সালের নির্বাচন যেটা হলো সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। বলা হচ্ছে নির্বাচনে তো 153টা সিট 54টা সিট আগেই পেয়ে গেছেন, তাহলে নির্বাচনটা হলো কোথায়? আপনাদের সংখ্যাগরিষ্ঠতা আগেই হয়ে গেছে। আমার মনে আছে ব্রিগেডিয়ার হান্নান সাহেব প্রয়াত মারা গেছেন, আল্লাহ ওনার বেশ নসিব করুক। উনি, আমি, মন্না, আমরা তিনজন বাংলা ভিশনে আলোচনা করছিলাম কোকো মারা যাবার একদিন পরে। তখন আমি বলেছিলাম প্রথম আলোর থেকে, আমি একটু পিছিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের নিজেদের আস্থা শব্দটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম প্রথম আলোতে বলেছে 73% লোক বিএনপিকে পছন্দ করে। তাই বললো আপনারা নির্বাচনে যদি না যান, আপনারা যেন না বিএনপি হিসেবে, আপনি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে যান। সবাই ব্রিগেডিয়ার হান্নান শাহকে চেনে, বিএনপি সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের সবাই চেনে। তারা দাঁড়াবে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে, জিতবে, সরকার গঠন করার সময় বলবে আমরা বিএনপি জয়েন করলাম, বিএনপি সরকার গঠন করবে, হয়ে গেল। তখন উনি আমাকে বললেন, ওই ওখানে বসে বললেন, আচ্ছা জামির, খুব ভালো কথা, কিন্তু আমরা যদি যেটা চাই সেটা সব কিছু কি সরকার দেবে, ইন্টারিম গভর্নমেন্ট? আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেছে আপনারা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান অন্য দৃষ্টিতে। আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে এই সময়ে রাজনীতি বা অন্যান্য বিষয়ও আমরা আলোচনার মধ্যে রাখি। আজকে একটু আমরা দুটি প্রধান আলোচনার বিষয় রাজনীতিতে এই মুহূর্তে, একটি হচ্ছে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ, পাশাপাশি আমরা আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিএনপির কাছ থেকে আমরা যে নির্বাচনকালীন সরকার যে রূপরেখার অপেক্ষায় আছে পুরো দেশের মানুষ, যে তারা বলছেন তারা রূপরেখা দেবেন। এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডন থেকে ফেরার পরেই সেই রূপরেখাটা দিবেন বলে শুনছি। এখন এই সব নিয়েই আমরা একটু আলোচনা করব। আমার কাছে দুজন অতিথি আমার আজকে এই অনুষ্ঠানে। আমার পাশে মোহাম্মদ জমির, তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য আছেন। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। একটু জনাব জয়নাল আবেদিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রথমত রোড ম্যাপ নিয়ে কতগুলো বক্তব্য এসছে বিএনপির পক্ষ থেকে। আমরা বিশেষ করে বিএনপির যে মহাসচিব মেজর ফখরুল ইসলাম, তিনি বলছেন যে এই রোড ম্যাপে মধ্য দিয়ে বিরোধী দলকে কোণঠাসা করার জন্য, নির্বাচন থেকে বাইরে রাখার জন্য করা হচ্ছে, এটা এক ধরনের মন্তব্য। পাশাপাশি বলছেন রোডই নাই, আবার ম্যাপ কই, ম্যাপ কি করে হয়? তো আপনার একটু মন্তব্য চাই প্রথমে এই বিষয়টাতে। প্রথমে আমাকে দিয়ে শুরু করলেন, আমি ভাবছিলাম আমার বড় ভাই জমি ভাই অনেক জ্ঞানী এই ব্যাপারে, সব কিছুর জ্ঞান আমার চাইতে অনেক বেশি আর কি, বয়সও বেশি, অভিজ্ঞতাও বেশি। তো আপনি আমাকে দিয়ে যখন শুরু করলেন, হ্যাঁ রোড তো আমরা চাই যে বিরোধী দল রোডঘাট তো যেভাবে ভাঙাচুরা, রোডঘাট যেভাবে ভাঙাচুরা, উন্নয়নের এত রোডঘাট এত সুন্দর আছে যে এখন আগে যেখানে যেতে লাগতো কোথাও 1 ঘন্টা, সেটা লাগে 5 ঘন্টা, এরকম অবস্থা। কিন্তু নির্বাচন কমিশনের রোড ম্যাপের মতো এত ভাঙাচোরা না। এই রোড ম্যাপটা এটা একটা নতুন আবিষ্কার শুনলাম আর কি। এর আগে কিন্তু এই রোডের কথা কখনো শুনিনি। শুনেছেন আপনি? আমি তো শুনি নাই। যে আগে অনেকগুলো নির্বাচন কমিশন গেছে, তারা নির্বাচনের একটা নীতি নির্ধারণ করেছে, কিন্তু এই বছর শুনলাম একটা রোড ম্যাপ আর কি। সেই জন্যেই এখন আমাদের মহাসচিব বলেছেন যে রোডেই নাই, আবার ম্যাপ কিসের, মানে তো এখন বিষয়টি হচ্ছে নির্বাচন। আমরা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে রোড করতে হলে আগে ম্যাপ বানাতে হয়। না, এখন সেটা ঠিক আছে, এখন আমাদের বিষয়টি হচ্ছে নির্বাচন, আগামী নির্বাচন। এই নির্বাচনটাকে দেশের মানুষ এবং একেবারে নিম্ন পর্যায়ে নিচের স্তরের মানুষেরাও, মানে নিচের স্তর বলতে বুঝাচ্ছি যে তৃণমূল আর কি,
তৃণমূল পর্যায়ের মানুষরাও কিন্তু এখন আগে নির্বাচনের এই রোড ম্যাপ ইত্যাদি ইত্যাদি নিয়ে আগে কনসার্ন ছিল। তিনি বললেন যে আইনি কাঠামোগুলো পর্যালোচনা ও সংস্কার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়টা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া সহজ ও যুগোপযোগী করতে সবার পরামর্শ গ্রহণ। আর এই পরামর্শ গ্রহণের মধ্যে আসছে আলোচনা হবে, বিবেচনা হবে সুশীল সমাজের সঙ্গে, শুরু হবে রাজনৈতিক দলের সঙ্গে, তারপরে যারা আছেন গণমাধ্যম কর্মী তাদের সঙ্গে আলোচনা হবে এবং অনেকের সাথে আলোচনা হবে। তারা বলেছে যে আমরা কোনো আলোচনার ব্যাপারে, বিবেচনার ব্যাপারে কোনো রকমের করবো না। তারপরে বলা হচ্ছে যে সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যে আরবান এরিয়া যেগুলো আছে সেগুলো কিন্তু ইট হ্যাজ গ্রোন কমপ্লিটলি টোটালি একটা অ্যাবসার্ড সিচুয়েশন হয়ে যাচ্ছে। এবং আজকে জাইকার তত্ত্বে বলেছে যে আর 7 বছর পরে কি 8 বছর পরে ঢাকা শহরের জনসংখ্যা হয়তো 3.5 কোটিতে দাঁড়াবে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে তারা কথাবার্তা বলছে কি করে এই জনসংখ্যা এত থাকলে কি করে এক্সপ্যান্ড করে নেবে। ইফতেখারুজ্জামান যে আমাদের টিআইবি, তাকে ব্যাপারে তারা আলোচনা করছিল আর কি। চতুর্থ হচ্ছে নির্ভুল ভোটের তালিকা প্রণয়ন ও সরবরাহ, তো এইটাও কিন্তু 119-এর মধ্যে পড়ে। তারপর হচ্ছে বিধি অনুসারে ভোট কেন্দ্র স্থাপন। ষষ্ঠ হচ্ছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। কেন আমাদের এখানে দেখতে পাচ্ছি যেটা, এই কাজগুলো কি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করে করা যেত না? না, কিন্তু ওইটাই হবে, কেন জোটের রাজনীতি বনাম ভোটের রাজনীতি হচ্ছে এখন। আমি একটা পয়েন্টে নোট করলাম, জোটের রাজনীতি ভার্সেস ভোটের রাজনীতি। না, এই জিনিসটা আলোচনা করেই তো হবে। এইগুলো ওরা বলছে এই 7টা জিনিসে তারা আলোচনা করে। সপ্তমটা হচ্ছে নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা এবং সুষ্ঠু নির্বাচনে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ। এখানে ওনার এটা আমি আপনার কাছে একটু ফিরছি, একজন লোক আপনার একটা সংযোগ আছে, প্রশ্নটা নিয়ে ফিরছি। দর্শক আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি আজকে অন্য দৃষ্টি এই অনুষ্ঠানে টকশোয় প্রশ্ন করতে যাচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্যামল দত্ত স্যারকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ অনুষ্ঠান করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে জমিরুদ্দিন স্যারের কাছে। জমিরুদ্দিন স্যারের কাছে আমার প্রশ্ন, জমির, ওনার নাম মোহাম্মদ জমির। সংবিধান তো জনগণের জন্য, সংবিধান জনগণের জন্য। যে সংবিধান 16 বার সংশোধনী হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে জনগণের স্বার্থে এই সংবিধান সংশোধনী করে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক জনপ্রিয়তা, যেমন ফ্লাইওভার উপরে আছে, নিচে খুব সমস্যা, সেক্ষেত্রে এই সমস্যা যাতে নিচেও না থাকে উপরেও না থাকে, সেই ক্ষেত্রে এই জনগণের সাথে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে একটা সুষ্ঠু আবার নির্বাচন দেবে কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার কাছে আমি যাচ্ছি, সেটা হচ্ছে এখন কথা হচ্ছে এই 7টা যে দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। কদিন আগে যখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এসেছিলেন এখানে, বলেন কি চাচ্ছেন, উনি তো আপনাদেরকে সংলাপের জন্য ডেকেছিলেন, আপনারা আসলেন না। বলে আমরা যেটা চাচ্ছি, পুলিশ তো সবকিছু কন্ট্রোল করে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি উনি দেন দিতেও পারেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছিল সম্ভাবনাটা। এখন আমি বলবো যেটা, সব দলেরই নিজেদের প্রতি আস্থা রাখতে হবে এবং আস্থা রাখতে হবে যে সুষ্ঠু একটা ইনক্লুসিভ পোলস হবে। আমি বিশ্বাস করি শ্যামল, উইথ পিপল লাইক হিম, আমি বিশ্বাস করি ওনাদের নিজেদের উপর আস্থা আছে। উনি নিজে নির্বাচনে জিতেছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন, কুমিল্লা ইলেকশনে নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জ ইলেকশনে নির্বাচন হয়েছে, আরো কয়েকটা নির্বাচন হতে যাচ্ছে। এই অ্যাডভার্ট জানাতে আপনাদের কি আস্থা আছে আদৌ যে একটি সুষ্ঠু নির্বাচন হবে? জমির ভাই কতগুলো ইম্পর্টেন্ট কথা এখানে বলেছেন। উনি তো, আমি আগেই বলেছি, উনি অনেক বেশি জ্ঞান রাখেন। এই নির্বাচন কমিশনের 7টা পয়েন্ট বলেছেন, ভালো, সবই ভালো। বিশেষ করে যেটা ওই কি বলে, ওই কনস্টিটিউশনের যেটা ডিলিমিটেশনের যে প্রশ্নগুলো এনেছেন, সেটাও অনেক ভালো। সব কিছু ঠিক আছে। আর যেটা বললেন যে ঢাকা শহর, আরবান এরিয়া, এগুলো কিন্তু রোড ম্যাপ না দিলেও ইলেকশন কমিশনের ওই 124-এর মধ্যে বোধহয় বলা আছে যে ভোটার লিস্ট তৈরি করা অ্যান্ড
কি বলে কনস্টিটুয়েন্সি ঠিক করা, এগুলো সব কিন্তু ওখানে বলা না, কিন্তু রয়েছে। আপনারা কেন মনে করছেন এগুলোর মধ্য দিয়ে আপনাদেরকে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছেন? এখানে যে নির্বাচন মূল কমিশন। যে রোড ম্যাপটা যেটা হওয়া দরকার, যেটা ইলেকশন সুষ্ঠু করতে হলে, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে একটি সমান সুযোগ কিভাবে ইলেকশন কমিশন সৃষ্টি করবে সেইখানে আস্থায় নিতে হবে। এখন নির্বাচন কমিশন দেখেন একটা কথা বলে ফেললেন যে আমাদের দায়িত্ব হয়েছে শুধু এই কি বলে শিডিউল ঘোষণা করার, তফসিল ঘোষণা ওই পর। এই 10 দিনের বা 15 দিন বা 30 দিন, 1 মাস। 1 মাসে কিন্তু একটি দেশের এই রাজনৈতিক দলগুলো রোডম্যাপ সৃষ্টি করে আপনার এই লেভেল প্লেইং ফিল্ড ঠিক করা যায় না। এখানে 126টা দেখবেন নির্বাচন কমিশন কিন্তু ফর টাইম বিং অ্যাপয়েন্টেড না, যে শুধু এই 30 দিনের জন্য তারা ক্ষমতা এক্সারসাইজ করবে, এই জন্য কিন্তু নির্বাচন কমিশন না। কেন ওখানে বলাই রয়েছে সমস্ত প্রকার এক্সিকিউটিভ সব বা এক্সারসাইজের জন্য যা যা নির্বাচন কমিশন চাইবে সেটা দেবে। ওখানে কিন্তু শুধু বলা হয় নাই, পার্টিকুলারলি বলা হয়েছে যে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন এই এই জিনিসগুলো করতে পারবে, এটাকে লিমিট করেছে। এখন নির্বাচন কমিশন সেই রোড ম্যাপের কথা চিন্তা না করে মানুষকে কিভাবে আস্থা আনা যাবে, মানুষের যে আস্থা যে হারিয়ে